শাহজাদ ওর মাথায় হাত রেখে তারপর বেরিয়ে যায় মল্লিক বাড়ির আঙিনা হতে। মধ্যরাতে মহলের সম্মুখে সৈন্য উপস্থিতিতে সবাই খানিকটা হকচকিয়ে তাকায়। সাইরা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, ভাইজানদের সাথে আপনারা ইন্দিরাপুর যাননি? সৈন্য প্রধান কামিল উত্তর দেয়, না, আপনার সাহেব চাননি আমরা যাই। আমরা অপরূপার ঘরে তল্লাশি চালাবো, ঘুরে ফিরে সব অপরূপার দিকে যাচ্ছে। ভাইজান না আসা অব্দি অপেক্ষা করুন। অপরূপা যদি নির্দোষ হয় তাহলে ওর উপর অন্যায় হবে। হামিদা শেরতাজ সাহেবের উদ্দেশ্যে করে বলে, আমার মনে হয় না অপরূপা এসবের সাথে জড়িত। বেচারিকে শুধু শুধু কষ্ট দেওয়া হচ্ছে, ওর হাতে আঘাত, তার মধ্যে ওর উপর এসব অত্যাচার একদম ভালো হচ্ছে না। শেহজাদ বাড়ি ফিরে এসব জানতে পারলে আমাদের উপর ক্ষেপে যাবে। সাইরা ও সোহিনী সমর্থক জানায়। সৈন্য প্রধান বলল, কিছু করার নেই, তল্লাশি করতে হবে। সাইরা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, চলুন। দুজন সৈন্য অপরূপার ঘরে গেল। সাইরা আর সোহিনী তাদের পেছনে পেছনে গেল। সৈন্যরা অপরূপার কক্ষে তার পুটুলি খালি পড়ে থাকতে দেখলো। সাইরা সেটি কুড়িয়ে নিয়ে বলল, ওর সব শাড়ি গহনা নিয়ে গিয়েছে, আর আপনারা বলছেন ওর এসবে হাত আছে? এই দেখুন, এটাতে ওর শাড়ি গহনা ছিল। সৈন্য প্রধান পুটুলিটা তুলে নেয়, তারপর নিজেদের কাছে রেখে দেয়। সারা কক্ষে তল্লাশি চালিয়ে তারা বিশেষ কিছুই পেল না। অপরূপার বালিশের পাশে একটা আতর, কয়েকটা মোমবাতি যেগুলো হারিকেনের তেল ফুরিয়ে গেলে জ্বালানো হতো, একটা গাঁদা ফুলের মালা যেটা অপরূপার হাতে পড়া ছিল ওই দিন, আর বালিশের নিচে কয়েকটা মাদুলি। যুবতী বাঙালি মেয়েদের হাতে পায়ে এরূপ অসংখ্য মাদুলি এমনিতেই পরা থাকে। সাইরা বলল, কামিল ভাইজান, আব্বাজানদের গিয়ে বলুন অপরূপাকে যেন ছেড়ে দেওয়া হয়। হাত জোর করছি, ওর হাতে আঘাত। বেচারি এতক্ষণ কাঁদছিল, এখন চুপ হয়ে গিয়েছে। আমার খুব ভয় করছে। শেরতাজ সাহেবের কাছ থেকে চাবি নিয়ে ওই অন্ধকার কুঠুরির দরজা মেলতেই সবাই অপরূপাকে দেখে বিচলিত হয়ে পড়ল। অপরূপা শাড়ির আঁচল দিয়ে নিজেকে ঢেকে হাত পা গুটিয়ে জড়সড় হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। দেখেই মনে হচ্ছে কোনো জড় বস্তু, তার ভেতরে প্রাণ নেই। সাইরা আর সোহিনী ছুটে গিয়ে অপরূপার পাশে বসে কাঁধে হাত রাখতেই ঢলে পড়ে অপরূপা। সাইরা আতকে উঠে তাকে ধরে। সোহিনী পানি এনে মুখে ছিটায়। কাজের বুয়া কুমু আর টুনু বাতাস করতে থাকে। সৈন্যরা ঘরের বাহিরে দাঁড়িয়ে প্রশ্ন করে, আমরা আসবো? সাইরা কড়া গলায় বলল, না, ও হুঁশে নেই। টুনু আপা, কখন ওর কান্না বন্ধ হয়েছে? রাতের খাওয়ানোর পর আপা। তার মানে তারপর থেকেও অজ্ঞান হয়ে আছে। বড় চাচার এই কেমন নিষ্ঠুরতা। ভাইজান, আপনার এখন সদর ঘরে গিয়ে বসুন। আপা কথা বলার মতো অবস্থায় নেই। তার মানে তারপর থেকে ও অজ্ঞান হয়ে আছে? বড় চাচার এ কেমন নিষ্ঠুরতা! ভাইজান আপনারা। সোহিনী পানির ছিটকে দিতে দিতে ডাকে, অপা চোখ খোলো। সাইরা খেয়াল করলো অপরূপার কেটে যাওয়া হাতের বাহুর ব্যান্ডেজটা রক্তে ভেজা, তার মানে রক্তপাত বন্ধ হয়নি। মেয়েটার পাণ্ডুর মুখখানা দেখে তার মায়া হলো। কুমুকে বলল, কুমু আপা, দ্রুত লেবু পাতা নিয়ে এসো বাগানের গাছ থেকে। কুমু আচ্ছা কক্ষ থেকে বেরিয়ে গেল। মহলে এখনো বিদ্যুৎ আসেনি, তাই অন্দরমহলে আলো নেই। হারিকেনের তেল ফুরিয়ে আসছে। তেল আনার জন্য মালিক কুদ্দুস মিয়া বাজারে গিয়েছিল, এখনো ফেরেনি। সদর ঘরে বসে খোদেজা তার কাণ্ডজ্ঞানের কথা ভেবে চেঁচিয়ে ওঠে। কুমু আজলা ভরে লেবু পাতা নিয়ে হাজির হলো। সাইরা লেবু পাতা কচড়ে অপরূপার নাকের কাছে ধরে বলে, কুমু আপা, টুনু আপা, অপার হাত পা মালিশ করো। তার কথা মতো কাজ করতে লাগলো। হাতে মালিশ করতে গিয়ে কুমু আটকে উঠলো। সাইরা আর সোহিনী চমকে উঠে বলল, কি হলো? কুমু অপরূপার হাতের তালু দেখলো। তারা দেখলো হাতের তালুতে আগুনে পোড়ার ক্ষত এখনো পুরোপুরি শুকিয়ে ওঠেনি। সোহিনী চোখ বন্ধ করে বলল, তাই তো, কিন্তু পুড়ল কি করে? সাইরা বলল, এই মেয়ে, এই ক্ষত নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলে দেখছিস। মহলে ডাকাত আক্রমণ হয়েছে শুনে শাহানা রওনা দিয়েছিল, কিন্তু প্রতিমধ্যে জাহাজের ত্রুটির কারণে আটকে থাকতে হয়েছে।
মাত্রই মহলে ফিরল আর তাদের সাথে সাথে বিদ্যুৎও এলো। সকাল থেকে বিদ্যুৎ মিস্ত্রিরা কাজ করছে। বিদ্যুৎ আসায় সারা মহল আলোয় ঝলমলিয়ে উঠল। তন্মধ্যে শাহানা আর তার 3 কন্যাকে পেয়ে কিছু মুহূর্তের জন্য আনন্দে মেতে উঠল সবাই। সবার ছোট আয়েশা বলল। ভাইজান কোথায়? তাদের জন্য খুবই চিন্তা হচ্ছিল। সায়রা বলল। ভাইজানরা ইন্দিরাপুরে গিয়েছে, এতক্ষণে বোধহয় ফিরেও আসছে। শাহানা বলল। খোদা তাদের যাত্রা সহজ করে দিক, কারো কোনো ক্ষতি হয়নি তো? সবাই চুপ করে থাকে। সায়রা চুপিসারে বলে। ফুপু, ফুলকলির ক্ষতি হয়েছে, এসব প্রশ্ন করবেন না। কালু মিয়া আর মফিজের গায়ে গুলি লেগেছে, তাদের জন্য দোয়া করুন। শাহানার বুক কেঁপে ওঠে। তন্মধ্যে কুমু আর টুনু ছুটে আসে। আপা, ওই ছিমড়িটা আজ চোখ মেলেছে, তার মাথা নাকি যন্ত্রণা করতেছে, কাঁদতেছি, তাড়াতাড়ি আহেন। সায়রা আর সোহিনী ছুটে যায়। তটিনী, শবনম আর আয়েশা প্রশ্ন করে। মহলে কি নতুন মানুষ এসেছে নাকি? হামিদা বলে। হ্যাঁ, দেখে এসো, খুব মিষ্টি একটা মেয়ে, ভাগ্যের পরিহাসে এখানে এসে পড়েছে। তটিনী আর দাঁড়ায় না। সোপান বেয়ে দ্বিতল ভবনে যেতে যেতে সিভানের কণ্ঠস্বর শুনতে পায়। ভাইজানরা চলে এসেছে। ইয়ে, নতুন বউকে আর আটকে রাখতে পারবে না আব্বাজান। শেহজাদ আর সাফায়াত ফিরেছে শুনে তটিনী আর শবনম অপরূপাকে দেখে সদর ঘর থেকে নেমে আসে। উত্তেজিত দেখায় তাদের চোখে মুখে নিদারুণ কৌতূহল আর আগ্রহ। সাফায়াত কেদারায় গা এলিয়ে বসেছে। শেহজাদ শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেবের সাথে টুকটাক কথা বলে হালকা চালে এপাশ ওপাশ হাঁটতে হাঁটতে পানির গ্লাসে চুমুক দিচ্ছে। তটিনীদের দেখে থেমে যায়। পানি খেয়ে বলে। তোমরা কবে এসেছো? তটিনী উত্তর দেয়। কিছুক্ষণ আগে। ফুপু কোথায়? আম্মাজান আরাম করছেন, তোমাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে। ও তেমন কিছু না। সাফায়াত বোনেদের মাথায় হাত বুলিয়ে বলে। আমি আম্মাজনের সাথে দেখা করে আসি। সাফায়াত যেতেই শবনম কিছু বলতে যায়। তটিনী থামিয়ে দেয়। শেহজাদ আরেক চুমুক পানি খেতে যেতেই দেখে তটিনী শবনমের আঙুল চেপে ধরেছে। ওর আঙুল ছাড়ো। তটিনী চটজলদি আঙুল ছেড়ে দেয়, লজ্জা পায়। শবনমের দিকে তাকিয়ে শেহজাদ প্রশ্ন করে। কিছু বলবে? ভাইজান আসলে অন্দরমহলে রূপাকে দেখলাম, ওকে আমরা দেখেছি তাই চিনতে পেরেছি। আমিও দেখেছি। শাহজাহান সাহেব কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল। তোমরা ওকে চিনো? শাহজাদ বলে। হ্যাঁ, শবনম আর কিছু বলতে চাও? ও কেমন যেন করছে, চটফট করছে, ওর শরীর খুব খারাপ। খোদেজা এসে বলল। পুত্র, ওই মেয়ে আজই মরবে। মরার আগে মানুষ ছটফট করে না, মেয়েটা ওই রকমই করছে। খোদা, তুমি তাকে শান্তির মতম দাও। শেহজাদ গ্লাসটা রাখে শব্দ করে, তারপর সবেগে পা ফেলে ওই কক্ষের উদ্দেশ্যে পা বাড়ায়। গিয়ে দেখে কুমু আর টুনু বাতাস করছে অপরূপাকে। সে ছটফট করছে, বালিশে হেলান দিয়ে বসে। তার অক্ষিকোটর বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। অস্ফুট স্বরে আল্লাহ আল্লাহ বলে শব্দ করছে। ঠিক তখনই মাথার উপর জবজব করে ঠান্ডা কদুর তেল পড়ায় কয়েক সেকেন্ডের জন্য অপরূপা শান্ত হয়ে গেল। কি এক অদ্ভুত ভোজবাজিতে। তার মাথার উপর তেলের বোতল ধরে তেল ঢালতে থাকা মানুষটার দিকে নয়নজোড়া মেলতে স্তব্ধ হয়ে গেল অপরূপা। আধো আধো ঝাপসা নয়নে সে দেখতে পেল তার মৃত্যুর দোরগোড়া থেকে তাকে টেনে নিয়ে যাচ্ছে এক সুঠামদেহী পুরুষ। সায়রা আর সোহিনী ঠান্ডা পানি আর বোল আনতে গিয়েছিল অপরূপার মাথা ধুয়ে দেওয়ার জন্য। এসেই শেহজাদকে দেখে বলল। ভাইজান। শেহজাদ তাদের ডাকে সাড়া দিয়ে বলল। জি, ওর মাথায় তেলগুলো মালিশ করে দাও আর পা দুটোতেও তেল মাখিয়ে দাও। সায়রা আর সোহিনী তাই করলো আর ভাইজানের দৃষ্টির অগোচরে একে অপরের দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন ছোড়াছুড়ি করলো। অপার সম্পর্কে জানতে গিয়ে ভাইজান কি ডাক্তারি শিখে এসেছো নাকি? দিনটি শুক্রবার। সকাল থেকেই মহলে রান্নাবান্নার ধুম পড়েছে। শাহানা আর তার 3 কন্যারা মহলে থাকলে মহলটা মেতে থাকে। খোদেজা আর হামিদার সাথে শাহানার মধ্যকার সম্পর্ক বেশ মজবুত। রসাই ঘরে কুমু আর টুনু সকালের রুটি বানাচ্ছে। গরুর মাংসের ডাল পাকাচ্ছে শাহানা। সুগন্ধে মমা করছে রসাই ঘরের আশপাশ। রসাই ঘরে শাহজাদের আগমন কাজের বুয়াদের বিব্রতকর অবস্থায় ফেলে দিল। তারা কপাল অবধি ঘোমটা টেনে নিল সাথে সাথেই। শেহজাদ আসা মাত্রই খোদেজার কাছে গেল। চারপাশে আধো আধো চোখ বুলিয়ে গলার স্বর খানিকটা খাদে নামিয়ে বলল। আম্মাজান, আপনার সাথে কিছু কথা ছিল, যদি আপনার সময় হয়।
খোদেজা তজবি জপতে জপতে কুমু আর টুনুকে এটা ওটা আদেশ দিচ্ছিলেন। সকাল সকাল ছেলের মুখদর্শন করতে পেরে খুশি হয়ে দোয়া পড়ে ছেলের মাথায় ফু দিলেন। শাহজাদ মাথা নামিয়ে মায়ের দোয়া নিয়ে বলল, একটু জরুরি। ফুপু, আপনারা পরে সব জানতে পারবেন। আম্মাকে যেতে দিন। শাহানা আর হামিদা হাসি মুখে সাই জানালো। শাহজাদ বেরোচ্ছিল। শাহানা বলল, আর কতদিন আম্মা আম্মা করে মায়ের পেছনে ঘুরঘুর করবে? এবার তো মায়ের আঁচল ছেড়ে বইয়ের আঁচল ধরার সময় এসেছে। শাহজাদ রসোই ঘর থেকে বেরোতে বেরোতে জবাব দিল, সে সময় হলে দেখা যাবে। সময় কখন হবে? সময় কথা বলবে। আম্মা তাড়াতাড়ি আসুন, আমাকে বেরোতে হবে। খোদেজা সবার সাথে মুচকি হেসে শাহজাদের পেছন পেছন বেরিয়ে গেল। যেতে যেতে বলল, কিছু হয়েছে পুত্র? কেন এত জরুরি তলব? ভীত হবেন না, আপনার কাছে পরামর্শ চাইছি। আমার কক্ষে আসুন, এখানে বলতে চাই না। শাহজাদ মাকে তার ঘরে নিয়ে গিয়ে দরজাটা খানিকটা ভাজিয়ে দিয়ে বলল, আম্মা, আমি সব সময় আপনার কাছ থেকে উত্তম ফয়সালা পাই, তাই মনে হয়েছে সবটা আপনাকে জানানো উচিত। আমার বিশ্বাস আপনি সবটা মনোযোগ দিয়ে শুনবেন, উত্তেজিত হবেন না। আমি এই কথা কাউকে বলিনি। খোদেজা খানিকটা ভীত হলো, মোলায়েম কণ্ঠস্বরে বলল, তুমি আমার শক্তি। আমি তোমাকে আমার নিজের চাইতেও বেশি বিশ্বাস করি শেহজাদ। যা তুমি কাউকে বলনি তা আমাকে বলতে চাচ্ছ, এটা শুনে আমার গর্ব হচ্ছে। বলো কি বলতে চাও? শাহজাদ তার বিছানার কাছে হেঁটে গেল। বালিশের উপর থেকে একটা কৌটো বের করে সেখান থেকে একটা চকচকে বাহুবন্ধনী বের করে খোদেজাকে দেখাতেই খোদেজা বড় বড় চোখ করে তাকায়। বুক ধরফড়িয়ে ওঠে। উত্তেজনায় প্রায় ঘাম ছুটে মুখে। কম্পিত হাতে শাহজাদের হাত থেকে বাহুবন্ধনীটা নিয়ে তুলে ধরে চোখের সামনে। টলটলে দিঘির মতো ভরে ওঠে অক্ষি কঠোর। শাহজাদ ডাকে, আম্মা। খোদেজা মুখ চেপে ধরে হাত দিয়ে বলে, এই বাহুবন্ধনী তুমি কোথায় পেলে? এটা তোমার জন্য অশুভ পুত্র, তোমার ধ্বংস, তোমার জন্য অপবিত্র। কোথায় পেয়েছো? এত উত্তেজিত হবেন না আম্মা, এটা আমি কক্ষের বাইরে দালানের এক কোণায় পড়ে থাকতে দেখেছি। খোদেজা হাতের মুঠোয় সেটি চেপে ধরে দাঁতের দাঁত পিষে বলে, এটা আমি পুড়িয়ে দেবো, ছাই করে দেবো। অবশ্যই দেবেন, কিন্তু ভেবে দেখেছেন এটা কোথা হতে এলো? এই অশুভ বাহুবন্ধনী কার হাত থেকে খসে পড়ে গেল? খোদেজা আর ভাবতে চায় না। দুই পাশে ঘন ঘন মাথা নেড়ে বলে, আমি জানতেও চাই না শেহজাদ, শুধু এটুকু জেনে রেখো এসব তোমার জন্য অশুভ। তুমি এসব থেকে দূরে দূরে থাকবে। আল্লাহ তোমাকে হেফাজত করুক। আমি এটা পুড়িয়ে ফেলতে যাচ্ছি। মা যেতেই শাহজাদের কপালে গভীর ভাঁজ পড়ে। এই বাহুবন্ধনী অপরূপার হাত থেকে পড়েনি তো? সাইরা ঘাটে বসে পা দিয়ে পানি নাড়তে নাড়তে বলল, অপা কোথায় গেল? ডুব দিয়েছে সে কখন? উঠার নামগন্ধ নেই। হাত বেশিক্ষণ ভেজা থাকলে তো খুব ক্ষতি হবে। ঘুম থেকে তুলে অপরূপাকে সবাই গোসলখানায় নিয়ে এসেছে তাদের সাথে। গোসল করে নিলে আরো ভালো লাগবে তার। ওর সারা মুখে তেল চটচট করছে। কে এভাবে তেল দিয়ে দিল? তাকে মনে মনে বেশ বকেছে অপরূপা। এভাবে কাউকে তেল দিতে সে দেখেনি। কপাল থেকে চুইয়ে চুইয়ে তেল পড়ছে, তাই সেও গোসল করে নেবে ভাবলো। যদিও হাতটা ভেজালে ক্ষত শুকাবে না, তারপরেও কিচ্ছু করার নেই। মহলে নারীদের জন্য মহলের পেছনে গোসলখানা করা আছে। স্বচ্ছ জলপুকুরটিতে প্রাচীর দিয়ে ঘেরা। এদিকে কোনো পরপুরুষের আনাগোনা নেই। মহিলাদের কণ্ঠস্বরও সেই গোসলখানার বাইরে যায়, তাই গোসলখানা নিরাপদ। কাপড় চোপড় বদলানোর জন্য আলাদা কক্ষ আছে। অপরূপা অনেকক্ষণ পর ডুব দিয়ে উঠল। শাড়ি চুল তার গায়ে লেপ্টে আছে। ডুব দিয়ে উঠেই সবাইকে বিস্মিত চোখে তাকাতে দেখে ফিক করে হেসে বলল, ভয় পেয়েছো? সাইরা তার মুখে পানি ছুঁড়ে বলল, এতক্ষণ কিভাবে থাকতে পারলে? আমি পারি। আয়েশা শবনম সাঁতার কাটছে। অপরূপা ঘাটে উঠে গেল। কাপড় বদলানোর কক্ষে ঢুকে বেরিয়ে এলো। বলল, আমি কি পোশাক পরবো? সোহিনী বলল, আপাতত তনিয়াপুর একটা পোশাক রেখেছি, ওটা পরো, তোমাকে ভালো মানাবে। তটিনী বলল, হ্যাঁ, ওটা কিন্তু একদম নতুন। কুমু আর টুনু এসে বলল, মা, বেগম খবর পাঠাইছে, আপনা করে তাড়াতাড়ি আসতে কইছে। বেশিক্ষণ পানি ঘাটলে জ্বর বাঁধাইবেন। সাইরা বলল, যাচ্ছি যাচ্ছি।
অপরূপা নতুন পোশাক গায়ে দিয়ে বেরিয়ে এলো। একটা খয়েরি রঙের পোশাক, সালোয়ার কামিজ আর রেশমি সুতোর ওড়না। তাকে কি অপূর্বই না লাগছে পোশাকটাতে, একদম নতুন অপরূপা। তাদের অমন করে তাকিয়ে থাকতে দেখে অপরূপা বলল, খুব খারাপ লাগছে। ওভাবে দেখছো কেন সবাই? সবাই একসাথে ফিক করে হেসে উঠে পানি হাতে নিল, তারপর ছুঁড়ে বলল, অপরূপার মতোই লাগছে। অপরূপা হাত দিয়ে মুখে পড়া পানি আটকে ঘাটে নামতে নামতে ডান হাতের সাহায্যে তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে মুছতে বলল, চুল থেকে তেল সেরেছে। ওভাবে কি কেউ তেল দেয়? সবাই ইতিমধ্যে হাসাহাসি শুরু করলো, বলল, তেল দেওয়ার পরেই ঘুমিয়েছ, আর আজ সুস্থ হয়ে আমাদের ভাইজানকে বকছ। না, বকছি না, ওনাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। স্বচ্ছ জলে নিজের মুখ দেখে অপরূপা আবারও সবার দিকে তাকালো, বলল, সবাই ওভাবে দেখছো কেন? নিশ্চয় আমাকে কাপড়টাতে মানাচ্ছে না। তটিনী জলের উপর উঠে দাঁড়ালো, বলল, দারুণ লাগছে তোমাকে এইরূপ অবস্থায়। রহমান দেখলে কি বলতো বলো তো তোমরা? সবাই সমস্বরে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই অপরূপা পালিয়ে গেল। সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। বোনেদের কোনো সারা শব্দ নেই কোথাও। কুমু জানালো সবাই গোসলখানায় গিয়েছে। সাফায়েত এসে শাহজাদকে জানালো, ওরা কেউ নেই, রূপার কক্ষটাও খালি। আপনি এখন গিয়ে দেখতে পারেন ওর কক্ষে কিছু পান কিনা, ওখানে কিছু না কিছু পেতে পারেন। শাহজাদ তার পালিত খরগোশ দুটিকে খেতে দিয়েছে সবে। সাফায়েতের কথায় দাঁড়িয়ে পড়েছে শাহজাদ, বলে, তুমি বারান্দায় থাকো, কেউ এলে সাবধান করবে। কেউ নেই, যেতে পারেন। শাহজাদ বেরিয়ে পড়লো। রূপার কক্ষটির সামনে গিয়ে থামলো। কেউ নেই দেখে ধীর পায়ে কক্ষে প্রবেশ করে সবখানে তন্ন তন্ন করে খুঁজলো কিছু পাওয়া যায় কিনা। যা পেল তা পকেটে ঢুকিয়ে নিল। বেশ কিছুক্ষণ পর পেছনে পায়ের শব্দ শুনতে পাওয়া গেল। চোখ ফেরাতেই পর্দার পেছনে পাজোড়া দেখতে পেল। মেয়েটার পরনে খয়েরি রঙের সালোয়ার, চুল থেকে হয়তো পানি পড়ছে তাই মেঝে ভিজে যাচ্ছে। সালোয়ার কামিজ যেহেতু পরা, তার মানে বোনেরা কেউ। সে বলল, গুরুত্বপূর্ণ জিনিস খুঁজতে এসেছি, শব্দ করবে না। অপরূপা হতভাগ চোখে শাহজাদের অনেকটা পেছনে গিয়ে দাঁড়ালো। এত বড় একজন মানুষ কিনা তার ঘর হাতড়াচ্ছে। কোনো শব্দ না পেয়ে শাহজাদ সামনে ফিরতে অপরূপাকে দেখে হতচকিত হয়ে শটান দাঁড়িয়ে পড়ল। অথচ তাকে দেখে বোঝার উপায় নেই সে হকচকিয়ে গিয়েছে। সগর্বে দাঁড়িয়ে থেকে আঙুল দিয়ে কপালের একপাশ ঘষে কেশে উঠে জানালার দিকে তাকাতেই দেখলো সাফায়াত কপাল চাপড়াচ্ছে আর মাপ চাইছে। অপরূপা সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চেহারা শান্ত, স্বাভাবিক। শাহজাদ তার চোখে চোখে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে চুপচাপ বের হয়ে যেই সাফায়াতের কান টেনে ধরলো, ঠিক তখনই বাকিরা এসে উপস্থিত। তটিনী বলল, আরে ভাইয়ার কান টেনে ধরলে কেন? কি হয়েছে? শাহজাদ কান ছেড়ে দেয়, দৃঢ় গলায় বলে, না, কিছু না। পেছন থেকে অপরূপা বলল, উনি কক্ষে কিছু খুঁজছিলেন। সাফায়াত বলল, হ্যাঁ, খুঁজছিল তো, খরগোশ খুঁজছিল। ওনার খরগোশ এদিকে পালিয়ে এসেছিল, আর পাওয়া যাচ্ছে না। আমার মনে হলো সেটি রূপার কক্ষে প্রবেশ করেছে, তাই ভাইজানকে বললাম খুঁজে দেখতে। ও তাই খুঁজছিল। রূপা অন্য কিছু না, বিশ্বাস করো। অপরূপা বলল, দেখে মনে হচ্ছিল কিছু চুরি করতে এসেছে। শাহজাদ হতভম্ব চোখে তাকায় তার দিকে। বাকিরাও কপাল চাপড়ে জিভে কামড় দেয়। সাইরা সোহিনী তাকে কক্ষের ভিতরে টেনে নিয়ে গিয়ে বলে, হাই খোদা, কাকে চোর বলছো? অপরূপা বলল, কেন? আমি ডাকাতি করিনি না দেখেও উনি আমাকে ডাকাত বলতে পারলো। উনি চুরি করছেন দেখে আমি কেন চোর বলতে পারবো না? এটা ওনার মহল বলে? একদম না, আমি অবশ্যই সত্যি কথা বলবো। উনি চুরি করছিলেন। চোর চোর চোর। এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।